আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই যথেষ্ট ভালো আছো। আমাদের এগ্রি ফ্রি উইকে আবারও সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো, আমাদের সবকিছু ঠিকঠাক শোনা যাইতেছে কিনা, তুমি আমাকে ঠিকঠাক দেখতে পাইতেছো কিনা, এবং ভয়েসটা আমার ক্লিয়ার আছে কিনা। আলোচনা করব জৈব রসায়ন। জৈব রসায়নে কি আলোচনা করব ভাই? আমাদের এই যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আলোচনা করব, এবং বরাবরের মতোই তোমাদের সাথে আছে আমি রসায়ন ভাই। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। নর্মালি আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাই, আমি এখন ময়মনসিংহ থেকে আছি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা কি আছে আমি একটু দেখি, একটু খেয়াল করো। হীরকের প্রতিটি কার্বন পরমাণুতে কি ধরনের সংকরায়ন বিদ্যমান? আচ্ছা দেখি আর কে আমাদের সাথে জয়েন করলো। আচ্ছা হ্যাঁ, অনেকেই আছে, 58 জন, 59। তোমরা ক্লাসটা শেয়ার করতে থাকো একটু, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা মিস না করে এবং আমরা সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেন্ট নিয়ে ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, SP3, গিয়াস, হিমেল রয় সবাই অ্যান্সার জানানো শুরু করছে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। হীরকে, এটা কয় নাম্বার এমসিকিউ? এটা আমাদের 1 নাম্বার এমসিকিউ। হীরকের প্রতিটি কার্বন পরমাণুতে কি ধরনের সংকরায়ন ঘটে? আগে বলতেছি যে এগ্রির বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস, এখানে নরমালি যে প্রশ্নগুলো একদম না করলেই নয়, ঠিক আছে, বারবার আসে এবং কনসেপচুয়াল, এইগুলো আমরা এখানে আলোচনার চেষ্টা করছি। হীরকের প্রতিটি কার্বন পরমাণুতে কি ধরনের সংকরায়ন ঘটে এটা আমাদের মুখস্থ জানা আছে, sp3। এখন হীরকের তো ঘটে sp3, তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, 1 নম্বরে বি। কিন্তু গ্রাফাইটের কথা যদি আমরা বলি, কি ফাইট? গ্রাফাইট, ঠিক আছে, অন্য কোনো ফাইট না ভাই, গ্রাফাইট। আমরা যদি গ্রাফাইটের কথা বলি, গ্রাফাইট, এই গ্রাফাইটের সংকরায়ন ঘটে sp2। মাথায় রাখতে হবে, হীরকে sp3, গ্রাফাইটে sp2। হীরক বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে। তারপরে যদি আমরা আসি, যে যৌগটির ইউপ্যাক পদ্ধতিতে নাম কি? আমি দেখি বাকিদের কি অবস্থা, তোমরা এটার অ্যান্সার জানাইতে থাকো। sp2। আচ্ছা আচ্ছা, অনেকেই বলতেছে sp2। হ্যাঁ, গ্রাফাইট sp2। একটু ক্লিয়ার করে লিখতে হবে কোনটা sp2। আচ্ছা, রাত্রি, রুহি, রুবা, এরপরে আমাদের বুশরা আছে, সাইমা আক্তার আছে, নার্গিস আক্তার। এখন তোমাদের একটা কথা বলি, যারা এই যে মাত্র জয়েন করলে, এই 80 জন, তোমাদের উদ্দেশ্যে আমাদের এই ক্লাসের বেস্ট পারফরমেন্সের জন্য কিন্তু একটা সেলফ ডেভেলপমেন্টের বই গিফট থাকতেছে। সুতরাং বইটা মিস না করতে চাইলে কন্টিনিউয়াসলি কারেক্ট অ্যান্সার গুলো জানায় যাইতে হবে। এখানে খেয়াল করো, তোমাদের সাথে সাথে আমি একটু প্র্যাকটিস করি। সেটা হইতেছে যে এই যৌগটার নাম ইউপ্যাক পদ্ধতিতে আসলে কি হবে। একটু খেয়াল করো, এই যৌগটাকে দেখো, সবগুলো একক বন্ধন আছে, সবগুলো একক বন্ধন যেহেতু, তার মানে আমরা এটাকে বলতে পারি একটা অ্যালকেন। কয় কার্বনের অ্যালকেন? শিকলটা চিন্তা করো, 1 2 3 4 5 কার্বনের অ্যালকেন। আমি শিখাইছি বারবার নামকরণ লিখতে হয় উল্টা থেকে। 5 কার্বনের অ্যালকেন নাম হবে কি? পেন্টেন। 3টাতেই পেন্টেন আছে। আচ্ছা দেখো, নাম্বারিং কোন দিক থেকে করব? পেন্টেন ঠিক আছে, নাম্বারিং কোন দিক থেকে করব? নাম্বারিং নরমালি আমরা যে দিক থেকে শাখাগুলো আগে আসে, দেখো এখান থেকে যদি নাম্বারিং করি 1 2, 2 নম্বরের শাখা আসে, 3 নম্বরের শাখা আসে, কিন্তু এখান থেকে নাম্বারিং করলে 3 নম্বরের প্রথম শাখা আসে। এই দিক থেকে নাম্বারিং করলে 2 আসে, আর এদিক থেকে নাম্বারিং করলে 3 শাখা আসে। তাহলে আমরা কোনটা নিব? অবশ্যই যে দিক থেকে নাম্বারিং করলে শাখাটা আগে আসে সেটাই নিব। তাহলে আমরা নাম্বারিং করব 1 2 3 4 5। দেখো আমাদের 2 আছে অ্যামিনো, অ্যামিনো শুরু হয়ে দিয়ে, এবং 3 আছে মিথাইল, ঠিক আছে। তার মানে 2 অ্যামিনো 3 মিথাইল। এই যে আমাদের 2 অ্যামিনো 3 মিথাইল পেন্টেন, 2 অ্যামিনো 3 মিথাইল পেন্টেন। 2 এর অ্যান্সার কি হবে? এমসিকিউ নাম্বার 2। এমসিকিউ নাম্বার 2 এর অ্যান্সার হবে, এমসিকিউ নাম্বার 2 এর অ্যান্সার হবে সি। আচ্ছা হ্যাঁ, গিয়াস ধন্যবাদ। অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হবে। আমাদের একাধিক শাখা থাকলে তখন কি করতে হবে? হিমেল রয়, সামজিদা, রাত্রি, রুবিনা আক্তার, সাইমা আক্তার, রুহি, আরো অনেকেই আছে, সবার অ্যান্সারই কারেক্ট। আমাদের কি করতে হবে? অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হবে একাধিক শাখা থাকলে। এরপরেরটা একটু খেয়াল করো তো ভাই, এমসিকিউ নাম্বার 3। এমসিকিউ নাম্বার 3-এ এটার নাম কি হবে?
একটু খেয়াল করো, এটার নাম আসলে হবে কি? আচ্ছা, অনেকে অ্যান্সার দিতেছে। সন্দীপন বণিক বলতেছে সি। আচ্ছা, সি তো চলে গেছে। এখানে দেখো কি আছে, CH2N2, CH2N2। আমি তোমাদেরকে একটু হেল্প করি। সেটা হইতেছে যে কোনো জায়গায় যদি নাইট্রোজেন থাকে, ওই নাইট্রোজেনকে আমরা নর্মালি বলি, শুধু নাইট্রোজেন থাকলে ওটাকে বলি আমরা অ্যাজো। নাইট্রোজেন থাকলে কি বলি? অ্যাজো। ঠিক আছে? এখন এখানে নাইট্রোজেন কয়টা আছে? 2টা নাইট্রোজেন আছে, ওটাকে আমরা বলবো কি? ডায়াজো। শুধু নাইট্রোজেন থাকলে আমরা বলি অ্যাজো, 2টা নাইট্রোজেন থাকলে মানে N2, যদি এই ফর্মে থাকে এটাকে বলি ডায়াজো, মানে 2টা অ্যাজো আছে। এখন খেয়াল করো, তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই এটাকে আপনি অ্যামিনো কেন বললেন না? নাইট্রোজেন আছে, নাইট্রোজেন থাকলে তো নর্মালি আমরা অ্যামিনো বলি বা অ্যামাইড বলি, এই ধরনের ঘটনা বলি। এটাকে অ্যামিনো বা অ্যামাইড কেন বললাম না? তো অ্যামিনো কেন বললাম না এটা একটু ক্লিয়ার করি। অ্যামিনো হচ্ছে NH3 থেকে, এই দেখো NH3 যে 3টা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন গুলা যদি সরে যায়, সরে গিয়ে অন্য কোনো গ্রুপ আসে, যেমন NH3 থেকে কি হলো NH2, এটা তখন আমার অ্যামিনো গ্রুপ। ঠিক আছে? অথবা আমার যদি এরকম হয়, খেয়াল করো, এই যে এইভাবে বলি CH3NH2, একটু খেয়াল করো, এখানে অ্যামিনে 3টা হাইড্রোজেন ছিল, একটা সরে গিয়ে একটা CH3 আসছে এর সাথে, তার মানে এখানে ওই ব্যাপারটাকে আমরা তখন অ্যামিনের মধ্যে ফেলবো বা ওইটাকে অ্যামিনো হিসেবে ধরবো। কিন্তু এখানে যেহেতু ডিরেক্ট নাইট্রোজেন আছে, ওইটাকে আমরা কি বলবো? অ্যাজো। 2টা নাইট্রোজেন আছে, ডায়াজো। তার মানে একটা কার্বন আছে, একটা কার্বন থাকলে কি হবে? একটা কার্বন থাকলে নর্মালি আমরা সেটাকে মিথ। এক কার্বন থাকলে কি বলি? মিথ। তো এখন দেখো এই নামগুলো একটু খেয়াল করো, আমাদের অ্যান্সার হবে ডি। দেখো ডায়াজো মিথেন, অ্যান্সার হবে কি? ডি। এটা কি হবে? ডায়াজো মিথেন। দেখি কি অবস্থা। তিনের ডি, হ্যাঁ। আচ্ছা ফিমা, কি আরেকবার বলবো? ফিমা কোন অংশটা রিপিট করবো ভাইয়া, একটু বলে দিতে হবে। খালিদ সাইফুল্লাহ, সুভা, আদনান সামি, আদিব। আবারও বলতেছি, আজকে কিন্তু আমাদের লাইভের শেষে একজনের জন্য একটা সেলফ ডেভেলপমেন্টের আচ্ছা ডি ডি ডি। যারা বুঝতেছো না তাদের জন্য বলি যে এখানে শুধুমাত্র নাইট্রোজেন আছে, N2, শুধুমাত্র নাইট্রোজেন যেহেতু আছে, শুধু নাইট্রোজেন যেহেতু আছে, এই জন্য আমাদের কি করতে হবে? শুধু নাইট্রোজেন থাকার দরুন এটাকে আমরা বলবো অ্যাজো, এবং যেহেতু 2টা নাইট্রোজেন আছে এই জন্য আমরা বলতেছি ডায়াজো। আবারও বলতেছি, আমাদের এখানে কিন্তু, আচ্ছা আর বলি না, আর যারা তোমরা এখনো আমাদের সাথে কৃষি প্রত্যয় 2.0 তে যুক্ত হও নাই, তোমরা কিন্তু অনেক কিছুই মিস করতেছো। কারণ তোমরা অলরেডি জানো যে আমাদের প্রথম দিনেই নিয়ার অ্যাবাউট আমরা 100 তুর্য চান্স প্রথম দিনে কতজন জানাইছিল? 153 জন। 153 প্লাস জানাইছিল আমাদের প্রথম দিনে যে তাদের চান্স হয়ে গেছে। এরপরে ধীরে 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 তোমরা একটু আমাদের রুট টু এগ্রি প্লাস জিএসটি যে গ্রুপটা আছে, এই গ্রুপে গেলে দেখবা যে তোমার এখনো কন্টিনিউয়াসলি সবাই তাদের রেজাল্ট জানাইতেই আছে। সব মিলায় 200 প্লাস হয়তো বা হয়ে গেছে। বুঝতে পারতেছো? সাকসেস রেটটা অনেক বেশি। আমাদের সাথে নিয়ার অ্যাবাউট কত 450 বা 500 স্টুডেন্ট জয়েন করছিল, এর মাঝখান থেকে 600 মতো স্টুডেন্ট জয়েন করছিল, এর মাঝখান থেকে 200 প্লাস স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছ কৃষি প্রত্যয় তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা কোর্স হইতে যাইতেছে। দেরি না করে এই যে এখানে তোমার জন্য একটা নাম্বার দেওয়া আছে, এটা তুমি প্রত্যেকটা পেজেই পাবা। এখন লিখতে না পারলে সমস্যা নাই, পরবর্তীতে লিখো। আর সেই সাথে আরেকটা কাজ করতে পারো যে আমাদের এই যে পেজটা আছে, এই পেজে নক দিতে পারো, অথবা তোমাদের এই যে এখনই কমেন্ট বক্সে একটা কমেন্ট পিন করে দেওয়া থাকবে, সেই কমেন্টে সবকিছু একদম ডিটেলসে বলে দেওয়া থাকবে, সেখানে গেলেই তুমি এনরোল করতে পারবা। আচ্ছা চলো, হ্যালো ফর্মের সাধারণ সংকেত কি, আর কোর্স সম্পর্কে আরেকটু বলি, বুঝলা? আরেকটু না বললে তোমরা একটু মিসগাইডেড হইতে পারো। তুমি কি খেয়াল করতেছো যে আমার প্রচুর পরিমাণ কাশি হইতেছে? তো এই প্রচুর পরিমাণ কাশি হওয়া সত্ত্বেও আমি কিন্তু যথেষ্ট পরিমাণ অসুস্থ। এমনিতে বুকে হালকা ব্যথা আছে, গলা ব্যথা করতেছে, আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। যারা আমার আগের ক্লাসগুলো করছো জানো আমার ভয়েসটা এরকম না।
তো এই সব কিছু মিলায় দেখা গেল যে আমি অসুস্থ, তারপরেও ক্লাসগুলো নিতেছি। তাহলে বুঝো সবার ডেডিকেশন লেভেল কিরকম, আর এইখানে যুক্ত হইলে তুমি কি লেভেলের সার্ভিস পাইতে পারো। তো হ্যালো ফর্মের সাধারণ সংকেত তোমাকে একটা জিনিস মনে করায় দেই, ছোটবেলায় এটা কয় নাম্বার এমসিকিউ বলো? এটা 4 নাম্বার এমসিকিউ। তুমি ছোটবেলায় কি পড়ছো? CHCl3, এটা হইতেছে ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, এদের সাধারণ নাম হইতেছে হ্যালোফর্ম। তো এটা ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, এর সাধারণ নাম কি? হ্যালোফর্ম। যেমন CHI3, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হ্যালো ফর্ম। CHI3 এটাকে কি বলি? সরি, হ্যালো ফর্ম না, CHI3 এটাকে বলি আয়োডোফর্ম। আয়োডোফর্ম। তার মানে এই দুইটার সাধারণ সংকেত কি দেখো, এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এরপরে কি হ্যালোজেন আছে 3টা। তার মানে আমরা বলতে পারি CHX3। দেখো তো কোনটা অ্যান্সার হবে? এ। 4 এর অ্যান্সার কত হবে ভাই? 4 এর অ্যান্সার হবে এ, CHX3। আচ্ছা, এ এ এ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু কমেন্ট অলরেডি পিন করে দেওয়া হয়েছে, কমেন্ট পিন করে দেওয়া আছে। তোমরা জাস্ট খালি ওইখানে গিয়ে আমাদের পেজে লিঙ্কও দেওয়া আছে, আর তোমরা তো অবশ্যই আমাদের পেজের সাথে পেজে ভিডিওটা দেখতে পারতেছো। সুতরাং এখানে পেজটাতে নক দিলে হবে, তোমার বাকি প্রসিডিউর তুমি জেনে যাবা। আচ্ছা, হ্যাঁ, CHCl3 ভাই আমাদের ক্লোরোফর্মের সংকেত। এটা 5 নাম্বার এমসিকিউ। এটা কয় নাম্বার ভাই? এটা আমাদের 5 নাম্বার এমসিকিউ। দেখো এই যৌগটার ইউপ্যাক্ট নাম কি? এখন এটা একটা অ্যাসিড, কারণ আমরা কি জানি, দেখো এখানেও COOH আছে, এখানেও COOH আছে। এখন COOH থাকলে ওইটাকে আমরা বলি নর্মালি ওইক অ্যাসিড। কি অ্যাসিড? ওইক অ্যাসিড। COOH থাকলে ওইটাকে কি বলি? ওইক অ্যাসিড। এই অ্যান্সার জানাও কমেন্টে। শোনো, তোমরা একটা কাজ করবা, সেটা হইতেছে যে যখন অ্যান্সারটা জানাবা, ধরো 5 এর অ্যান্সার হবে, দেখো মজার একটা জিনিস, দেখো একটা পোকা আসছে, বুঝলা? এটাই যে নড়তেছে, যে এই যে এইদিকে দেখো অটো লেখা হইতেছে, এই পোকাটা যেদিকে যাইতেছে ওইদিকেই। আচ্ছা আচ্ছা, এটা একটু সরাই দিই, পরে এনে মজা করা যাবে, এটা দিয়ে বোর্ডে অনেক কিছু লেখা যাবে। আচ্ছা, খেয়াল করো, পোকায় দাগ রেখে গেছে। তো ওইক অ্যাসিড, এখন কি জানি বলতেছিলাম, আমি ভুলে গেছি। তো এখন এখানে COOH কয়টা আছে ভাই? 1টা 2টা, তার মানে এর নাম কি হবে? ডাই ওইক অ্যাসিড। এর নাম কি হবে? ডাই ওইক অ্যাসিড। তো এখন তুমি দেখো, আমি তোমাকে নামকরণ বারবার কেন শেষ থেকে করতে বলি? শেষ থেকে করতে বলার কারণ হইতেছে, তুমি যখন শেষ থেকে নামকরণ করবা, তখন তুমি এমনিতে অপশনটা চেক করলেই পেয়ে যাবা। দেখো এই যে ডাই ওইক অ্যাসিড শুধুমাত্র একটা দিয়ে আছে, আর কোনোটা দিয়ে নেই, ডাই ওইক অ্যাসিড। এবং এখানে কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা, এই জন্য এটার নাম হইতেছে প্রোপেন ডাই ওইক অ্যাসিড। তোমাকে যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে ধরো তুমি 5 নাম্বার এমসিকিউর অ্যান্সারটা দিতেছো, সেই ক্ষেত্রে করবা কি, ধরো 5 এর অ্যান্সার হইতেছে এ, তার মানে লিখবাই ভাই 5 এর এ, নইলে ভাই আমার বুঝতে কষ্ট হয়। তুমি আসলে 5 এর অ্যান্সার জানাইতেছো না, 3 এর অ্যান্সার জানাইতেছো না, 2 এর অ্যান্সার জানাইতেছো, কারণ ফেসবুকে তো জানোই লোড হতে একটু টাইম নেয় কমেন্ট, এই জন্য এইভাবে জানাবা। এটা আমাদের 5 নাম্বার এমসিকিউ গেল। আমরা যদি পরের এমসিকিউ এ সুইচ করি, দেখো এরপর যদি আমরা এমসিকিউ নাম্বার 6 এ আসি, আমি দেখি 5 এর অ্যান্সার কিরকম গেল। 5 এর এ, 5 এর এ, সন্দীপন বণিক, হ্যাঁ শুভা, হ্যাঁ এ, বুশরা এ, 5 এর এ এইভাবে একটু বলতে হবে ভাই, ঠিক আছে? 5 এর এ এইভাবে মেনশন করে বলতে হবে, নইলে বোঝা মুশকিল হয়ে যায়। এখন এই প্রশ্নটা দেখো, এই যৌগে কতটি স্টেরিও আইসোমার সম্ভব? স্টেরিও আইসোমার মানে কি? স্টেরিও আইসোমার কি? এটার আরেকটা নাম হইতেছে ত্রিমাত্রিক সমানতা, ঠিক আছে? তো এই স্টেরিও আইসোমারিজমের কথা বললে আমাদের মাথায় 2টা জিনিস আসে, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা, আর একটা হইতেছে আলোক সমানুতা। তো আমরা যখন এখানে আসব, আলোক সমাণু, আলোকের কথা বললে আমাদের কি খুঁজতে হবে? আলোকের কথা বললে আমাদের কাইরাল কার্বন খুঁজতে হবে। কি কার্বন? কাইরাল কার্বন। আর জ্যামিতিকের কথা বললে দেখো ভাই,
আমাদের এই যে দুইটা কার্বন যুক্ত আছে, এখানে একটা গ্রুপ যুক্ত আছে এ, এখানে একটা বি, এখানে একটা সি, এখানে একটা ডি। তোমার মাথায় রাখতে হবে এ ইজ নট ইজ ইকুয়ালস টু বি এবং সি ইজ নট ইজ ইকুয়ালস টু ডি। এ আর বি সমান হবে না, সি আর ডি সমান হবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জ্যামিতিকের সমান, মানে জ্যামিতিকের শর্ত যে এ আর বি এই কার্বনের সাথে যে দুইটা গ্রুপ যুক্ত থাকবে দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে, ওই দুইটা গ্রুপ সেম হবে না, এবং এই কার্বনের সাথে যে দুইটা গ্রুপ যুক্ত থাকবে এই দুইটা গ্রুপও সেম হবে না। এখন তোমাদের একটা কথা বলি, এইটুকু পড়াইতে গিয়ে আমার একটা বিষয় মনে পড়লো। তোমাদের অনেকের এখন মনে হইতেছে না ভাই এটা ফ্রি ক্লাস, এটাও তো সিরিয়াসলি না করি, তারপর পেইড ক্লাসে খুব সিরিয়াস হয়ে যাব। আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যদি ফ্রি ক্লাসে সিরিয়াস না হও, একেবারে শতভাগ নিশ্চিত, মানে শতভাগ না হইলেও 90% নিশ্চিত হয়ে বলা যায় তুমি পেইড ক্লাসেও সিরিয়াস হইতে পারবে না। বুঝতে পারছো? মানে ব্যাপারটা যদি এরকম হয় যে একজন মদ্যপ ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি প্রত্যেকদিন নেশা করে, তো নেশা করার পরে মানে সে যদি চিন্তা করে যে একেবারে এই পুরা মাস সে প্রচুর নেশা করবে, ঠিক আছে, কি করবে? প্রচুর নেশা করবে। এই মাসটা যেদিন শেষ হবে পরের মাসের 1 তারিখ থেকে সে একদম 180 ডিগ্রি ঘুরে যাবে। এটা কি পসিবল? কোয়াইট ইম্পসিবল। মানে তুমি একটা অভ্যাস করতেছো যে পড়াশোনাকে গুরুত্ব দিতেছো না, ফ্রি ক্লাস হোক আর পেইড ক্লাস হোক, এটা কিন্তু তোমার পড়াশোনার অংশ। তুমি যখন পড়াশোনাকে গুরুত্ব না দিবা তখন দেখবা যে পড়াশোনা তোমার কাছে সবসময় গুরুত্বহীন হয়ে পড়ছে। তুমি সে কোর্স টাকা দিয়ে কিনো, তোমাকে ফ্রি ক্লাস করানো হোক, যা খুশি তাই করানো হোক, তুমি আর কখনো পড়াশোনাকে গুরুত্ব দিতে পারবা না। বুঝতে পারছো? যেহেতু ক্লাসে আসো, একটু খাতা কলম নিয়ে বসো, একটু সিরিয়াসলি বসো। তুমি এইখানে যে এমসিকিউ গুলো আছে এইগুলা একটু সলভ করার ট্রাই করো, ঠিক আছে? এইখান থেকে কিছু শেখার পরে ইনশাল্লাহ পেইড ক্লাসে তো তোমাদের জন্য আরো কন্টেন্ট আছে, কারণ একটা ক্লাসে তো আর সবকিছু পড়ায় ফেলা যায় না। তো এখন এখানে দেখো জ্যামিতিকের শর্ত এটা, এবং আলোক সমানুতাতে কাইরাল কার্বন থাকতে হবে। এখন যদি কাইরাল কার্বন থাকতে হয় তাহলে এখানে ব্যাপারটা কি হইতেছে তুমি খেয়াল করো। কাইরাল কার্বনকে ধরো একটা কার্বনের সাথে এ বি এক্স ওয়াই 4টা ভিন্ন গ্রুপ যুক্ত থাকবে। তো এখানে দেখো আমরা কি কি পাই, এখানে এই যে দেখো এই যে দ্বিবন্ধন আছে, তার মানে জ্যামিতিকের শর্ত আমরা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারি। দ্বিবন্ধন আছে, দেখো এই দ্বিবন্ধন যুক্ত কার্বনটার সাথে একটা হাইড্রোজেন আর একটা CH3 আছে, আর এই দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর এই যে এই গ্রুপটা আছে। তার মানে দেখো এই যে কার্বনের সাথে দুইটা গ্রুপ, একটা হাইড্রোজেন আর একটা CH3, তারা কি পরস্পর সেম? হাইড্রোজেন আর CH3 কি একই জিনিস? না। তার মানে এটা কি করবে? এটা জ্যামিতিক সমানতা দেখাবে। এটা কি দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে। আচ্ছা, দেখাইলো জ্যামিতিক সমানতা। আর জ্যামিতিক সমানতা আমরা জানি কয়টা হয়? 2টা হয়, একটা সিজ আর একটা ট্রান্স। তার মানে জ্যামিতিক সমানতা গেল 2টা। এখন আলোক সমানতার ব্যাপারে আসি। এই যে এই কার্বনটাকে একটু খেয়াল করো, এই পয়েন্টের কার্বন দেখো, এর সাথে একটা হাইড্রোজেন আছে, একটা OH আছে, একটা CH3 আছে। একটা হাইড্রোজেন, একটা OH, একটা CH3, আর এই পাশে পুরাটাই যে এই গ্রুপটা যুক্ত আছে। তার মানে এই যে একটা গ্রুপ, এই যে হাইড্রোজেন আর একটা গ্রুপ, এই যে OH আর একটা গ্রুপ, এই যে CH3 আর একটা গ্রুপ, 4টা ভিন্ন গ্রুপ আছে। তখন 4টা ভিন্ন গ্রুপ থাকা মানে কি? এই যে অ্যারো যে কার্বনটাতে দেওয়া, ওই কার্বনটা কি? আমাদের কাইরাল কার্বন। আর যখনই কোনো একটা আমরা একটা যোগে একটা কাইরাল কার্বন পাই তখন তার 2টা সমাণু পাওয়া যায়। তার মানে এখানে আমরা স্টেরিও সমাণু পাবো 2টা, ঠিক আছে? একটা পাবো জ্যামিতিকের জন্য, মানে 2টা পাবো জ্যামিতিকের জন্য, 2টা পাবো আলোক সমানতার জন্য, ঠিক আছে? একটা কাইরাল কার্বন থাকে 2টা সমাণু, এবং এখানে যেহেতু জ্যামিতিক সমানতার শর্ত পূরণ করে এই জন্য এখানে 2টা সমাণু। টোটাল সমাণুর সংখ্যা হচ্ছে কত? টোটাল সমাণুর সংখ্যা হচ্ছে 4। এমসিকিউ নাম্বার 6 এর आंसर কত? 4 বি। হ্যাঁ, সন্দীপন মনিক 4টি সমানতা দেখাবে। 6 এর 20। হ্যাঁ, সন্দীপন মনিক, রুবা। আচ্ছা, এই সন্দীপন বণিক একটু বলি তোমাকে, স্প্যামিং করার দরকার নেই, বুঝতে পারছো? একটা অ্যান্সার একবারই জানাবা, মানে বারবার জানাইলে বাকিদের অ্যান্সার গুলা দেখতে একটু অসুবিধা হয়। শবনম মুস্তারি, মেহেরুন্নেসা, সুভা, নার্গিস আক্তার, ধন্যবাদ সবাইকে কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। তারপরে যদি আমরা পরের কোশ্চেন আসি, 6 নাম্বার আমাদের গেল। এরপরে যদি আসি, বেনজিন বলে 2টি প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টি সমাণু সম্ভব? তোমরা অ্যান্সার জানাইতে থাকো। এটা কয় নাম্বার এমসিকিউ? 7 নাম্বার। বেনজিন বলে 2টি প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টি সমাণু সম্ভব? এখন আমি একটু লিখে দেই। বেনজিন বলে
দুইটি প্রতিস্থাপক থাকে, দুইটি প্রতিস্থাপক যদি থাকে তাহলে এখানে সমাণু সংখ্যা হবে 3টা। ঠিক আছে, বেনজিন বলয়ে যদি দুইটি প্রতিস্থাপক থাকে সমাণু সংখ্যা কত হবে? 3টা। আর এই বেনজিন বলয়ে তিনটি একই প্রতিস্থাপক যদি যুক্ত থাকে, ঠিক আছে, তিনটি একই প্রতিস্থাপক যদি থাকে তাহলে সমাণু সংখ্যা হবে তখনও 3টা। আবার যদি দুইটি একই, দুইটি কি একই একটি ভিন্ন, দুইটি একই একটি ভিন্ন থাকলে এখানে সমান হবে 6টা। এবং যদি তিনটি ভিন্ন হয়, তিনটি ভিন্ন প্রতিস্থাপক যদি যুক্ত থাকে তাহলে এখানে সমান হবে 10টা। ঠিক আছে, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। বেনজিন বলে দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকলে সমান 3টা, এবং বেনজিন বলে যদি 3টা প্রতিস্থাপক যুক্ত থাকে এবং তারা 3টা সেম হয় তাহলে ওইখানেও সমান 3টা। যদি দুইটা প্রতিস্থাপক একই হয় আর একটা ভিন্ন হয় তাহলে সমান 6টা, এবং যদি 3টায় পরস্পর ভিন্ন হয় তাহলে সমান হবে 10টা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? দুইটা প্রতিস্থাপক আছে, কয়টা সমান ভাই? 3টা সমান। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি হবে? ডি। হ্যাঁ, সমাণু সংখ্যা 3টা। সাইমা আক্তার, সুমাইয়া নিশি, বুশরা বিনতে গিয়াস। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। মনি সরকার, ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হও নাই, কৃষি প্রত্যয় 2.0 তে যুক্ত হয়ে যাও, নইলে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবা। ঠিক আছে, C2H5OH এর কার্যকরীমূলক সমাণু কোনটা? এখন দেখো, তুমি এখানে বুঝতেই পারতেছো এটা কি ভাই? এটা একটা অ্যালকোহল। কয় নাম্বার এমসিকিউ এটা বলো তো ভাই? এই একটু কমেন্টে বলো তো এটা কয় নাম্বার? কয় নাম্বার সলভ করাইলাম? 7 নাম্বার। তাহলে এটা হইতেছে 8 নাম্বার। আমি মাঝে মধ্যে এমসিকিউ এর সিকোয়েন্স ভুলে যাই, আর এখানে আমি যখন স্লাইডটা বানাইতে দিছি তখন সিকোয়েন্স গুলোও দেই নাই, ও সিকোয়েন্স ও দেয় নাই। তো এমসিকিউ নাম্বার 8। তোমরা কোশ্চেনের অ্যান্সার লিখতে থাকো, আমি ততক্ষণে তোমাদের কিছু হিন্টস দিয়ে দেই। দেখো, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল ইথার। বুঝছো? এই অ্যালকোহল আর ইথার এরা পরস্পরের কার্যকরীমূলক সমাণু, এবং অ্যালডিহাইড আর কিটোন এরা পরস্পরের কার্যকরীমূলক সমাণু। এখানে যে যৌগটা আছে এটা কি ভাই? এটা একটা অ্যালকোহল। তো অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু কি হবে? অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু হবে ইথার। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলো? 8 নম্বরের অ্যান্সার কি হবে? 8 নম্বরের অ্যান্সার হবে সি। 8 নম্বরের অ্যান্সার কি হবে? 8 নম্বরের অ্যান্সার সি। এবং আমরা যদি পরে 9 নম্বরে চলে আসি, 9 C5H12 যৌগে কয়টি সমাণু সম্ভব? দেখি, 9 নিয়ে আমি কোনো কথা বলবো না। 9 এর অ্যান্সার গুলো আমি তোমাদের কাছ থেকেই চাই। 9 এর অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকেই চাই। এই ছেলে পেলে 9 এর অ্যান্সার জানাইতে থাকো। ও আচ্ছা ভাই, সরি, আমি সরে যাইতেছি। C5H12 এ কয়টা সমাণু পাওয়া যায়? দেখি কি অবস্থা তোমাদের, জানাইতে পারো কিনা। আমি আশা রাখি তোমরা পারবা, এইটুকু কনফিডেন্স তোমাদের উপর আছে, এতদিনে তৈরি হয়ে গেছে। আচ্ছা, অ্যান্সার আসতেছে। শিরিনের অ্যান্সার ফার্স্ট, গিয়াস, শবনম মুস্তারি, নিশি। আচ্ছা, সবারই সেম অ্যান্সার, সেটা হইতেছে বি। সবারই সেম অ্যান্সার, সেটা হইতেছে বি। বি। আচ্ছা, আমিও বি দাগাই তোমাদের কথা শুনে, আমার মনে হচ্ছে বি হবে। তোমরা এত করে বলতেছো, বি না হয় উপায় কি? C5H12 একটু মুখস্থ করে ফেলবা। C5H12 এখান থেকে শুধুমাত্র শিকল সমানতা পসিবল। কি পসিবল? শিকল সমানতা। তো এখানে তুমি একটু মুখস্থ করে ফেলবা। ধরো C4H10, এটা সমানতা হয়, শিকল সমান হয় 2টা। C5H12 এর শিকল সমান হয় 3টা। C6H14 এর ক্ষেত্রে 5টা,
এবং মজার ব্যাপার হইতেছে C10H22 এর সমান কয়টা হয় জানো ভাই? 75টা। ঠিক আছে, এর সমান কতগুলো হয়? এর সমান হয় 75টা। এই ব্যাপারগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা, বুঝতে পারছো? এইগুলো একটু মুখস্থ রাখলে পরীক্ষার হলে গিয়ে তোমার আর নির্ণয় করা লাগবে না। একটু পানি খেয়ে নেই ভাই, মানে কথা বলতে বলতে এমনিতেই গলায় সমস্যা, কথা বলতে বলতে আরো প্রেশার পড়তেছে গলার উপরে। বুঝছো? এই লাইটটা অফ করে দাও। আচ্ছা, তো গেলাম। অ্যান্সার কত হবে? 9 এর অ্যান্সার কত হবে দেখি। এরপর এখানে একটা জিনিস আছে, বুঝছো? এটার প্রশ্ন নাই, জাস্ট খালি একটা ছবি দেওয়া আছে। এটার কোয়েশ্চেনটা কি? এটার কোয়েশ্চেন হইতেছে যে তুমি কি কৃষি প্রত্যয় 2.0 এনরোল করছো কিনা। ঠিক আছে, অ্যান্সারটা কমেন্টে জানাও যে এনরোল করছো কিনা। এনরোল না করলে দেরি না করে ভাই এনরোল করে ফেলো, নইলে কিন্তু অনেক ভালো একটা কিছু মিস করে ফেলবা তুমি। এইখানে তোমাদের কিন্তু আজকের ক্লাসটা, নর্মালি আমাদের শিডিউলে আজকের ক্লাসটা লাস্ট ক্লাস ছিল। ইংলিশ ক্লাস হবে কি? আজকের ক্লাসটা নর্মালি তোমাদেরকে যে রুটিন প্রোভাইড করা হয়েছে ওই রুটিনে আজকের ক্লাসটা লাস্ট ক্লাস, এবং ইনশাল্লাহ সামনে থেকে আমাদের 12 তারিখ থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর যারা জিএসটিতে অলরেডি চান্স পেয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখবা আমাদের ওইখানে, যদি তোমার পরিচিত কেউ থাকে যে প্রত্যয়যুক্ত ছিল, ঠিক আছে, প্রত্যয়যুক্ত ছিল, তাদের সাথে একটু কমিউনিকেট করা ট্রাই করো, দেখবা যে আমরা কি পরিমাণ ডেডিকেশনের সাথে পড়াই। তখন তুমি নিজের থেকে উদ্যোগী হয়ে এখানে ভর্তি হয়ে যাবা। এখানে কারা কারা আছে দেখো। এখানে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ফাহিম ভাই আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শিহাব আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এরপরে সৌহার্দ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে আমাদের সাদাব ভাই আছে কৃষি বিশ্ববিদ্যালয়, এরপরে কি আছে শুভ ভাই আছে কৃষি বিশ্ববিদ্যালয়, মইনুল ভাই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের সবার প্রিয় রিজভি তৌহিদ ভাই সে আছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, আর আমাদের নাহিদ ভাই তিনি আছেন কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। তো এখন এখানে তুমি চিন্তা করো, এই লেভেলের একটা প্যানেল পাইতেছো তুমি। নর্মালি তোমার চিন্তা কি, এগ্রিতে আমি কাদের কাছে পড়বো, কোন স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিব? তো কাদের কাছে পড়বা? যারা এগ্রিতে চান্স পাইছে, এগ্রিতে সাকসেসফুল, তাদের কাছেই। তুমি দেখো শিহাব, ফাহিম ভাই, সৌহার্দ্য, সাদাব ভাই, শুভ ভাই সবাই কি এগ্রি ক্র্যাক করা পারসন, আর তাদের এমনিতে পজিশনে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, বুঝতে পারছো? সুতরাং এই জায়গায় একটু মাথায় রাখতে হবে যে তুমি যদি মানে এনরোল না করে ফেলো তাহলে কিন্তু একটা জিনিস মিস করে ফেলবা। আচ্ছা, তো এখন এরপরে যদি আমরা আসি, কোন যৌগটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে? এমসিকিউ নাম্বার কত সলভ করাইলাম? 9 নাম্বার এমসিকিউ সলভ করাইছি। এরপর যদি আসি 10 নাম্বারে, 10 নাম্বার, কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? একটু মাথায় রাখবা, কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এটা জানার আগে তুমি যদি এটা জেনে ফেলো কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, তাহলে আরো বেশি সুবিধা। মনে রাখবা অ্যালকিন 1 এরা কি করে না? জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। তাহলে দেখো এখানে প্রোপিন আছে, প্রোপিন কিন্তু অ্যালকিন 1 এর কাতারে পড়ে। কেন প্রোপিন অ্যালকিন 1 এর কাতারে? দেখো তো, প্রোপিনে থাকে 3 কার্বন। এখন দ্বিবন্ধন তুমি এইখানটাতে দাও আর এইখানটাতে দ্বিবন্ধন দাও, এই কার্বনে দিলে 1 নাম্বারে পড়বে, এই কার্বনে দিলে 1 নাম্বারে পড়বে। তার মানে প্রোপিন কি? অ্যালকিন 1। ইভেন আমাদের ইথিনও কি? অ্যালকিন 1। এরা কি করবে না? জ্যামিতিক সমানতা দেখাবে না। দেখো বিউটিন 1 আছে, এরপরে বিউটেন আছে, বিউটিন 2। এই বিউটেনের কথা যদি বলি ভাই, এ কি অ্যালকিন? যেহেতু অ্যালকিন নাই, যেহেতু দ্বিবন্ধন নাই, তার মানে এর জ্যামিতিক সমানতা দেখার কোনো কারণ নাই। এই বিউটিন 1 এও অ্যালকিন 1, প্রোপিনও অ্যালকিন 1, তার মানে বিউটিন 2 সে কি করবে? বিউটিন 2 আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে। বিউটিন 2 কি করবে? জ্যামিতিক সমানতা দেখাবে। হ্যাঁ, সন্দীপন বণিক একবার অ্যান্সার দিলেই হবে। এরপর দেখো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে একজন বলতেছে যে ভাই আমি এগ্রির পাশাপাশি মেডিকেল সেকেন্ড টাইম দিব, ঠিক আছে, আমাকে একটু গাইডলাইন দেন কি করব। শুভ ভাই কিন্তু এই কথাটা বারবার বলে, ঠিক আছে, যে তুমি মেডিকেল সেকেন্ড টাইম দিবা, ঠিক আছে, কিন্তু তোমাকে কেউ নিশ্চয়তা দিতেছে না যে মেডিকেল সেকেন্ড টাইমে তোমার হয়ে যাবে, বুঝতে পারছো? আর এখানে
এই নিশ্চয়তা দিতেছে না, এটা একটা কথা। এবং এই সেই সাথে আরেকটা কথা হইতেছে কি, যে আমি যদি এই অনিশ্চয়তার কথায় নাও যাই, এখানে আরেকটা ব্যাপার আসে, যে সেটা হইতেছে আমাদের সমাজ কিন্তু মানুষকে চাপ দিতে ভালোবাসে, মানে খুব বেশি পছন্দ করে। বুঝতে পারছো? তুমি যখন মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তখন অধিকাংশ ছেলে মানে অধিকাংশ লোকজন তোমার পাশের বাসার আঙ্কেল আন্টি এসে বলবে, কি করতেছো, কই ভর্তি হইলা, কোথায় চান্স হইলো, কি হইলো না হইলো, হ্যান ত্যান হাবি যাবি, মানে বহুত রকম পেঁচাল পারবে। বুঝতে পারছো? তখন ওইটা তোমার কাছে একটা মেন্টাল স্ট্রেস মনে হবে। এই স্ট্রেস নিয়ে প্রিপারেশনটা নেওয়া একটু চাপের। তো তুমি যদি এখন এগ্রি পরীক্ষাটা দিয়ে ফেলো, আমাদের মেডিকেল পরীক্ষা পরবর্তী পরীক্ষাটা যথেষ্ট দূরে আছে, তুমি এগ্রি পরীক্ষা কিছুদিন পরেই, কারণ 24-এর এইচএসসি হবে, এইচএসসি হওয়ার পরে না মেডিকেলের প্রিপারেশনের ব্যাপার স্যাপার অফিসিয়ালি শুরু হবে। তো এটা এখনো যথেষ্ট দূরে আছে। তুমি যে কাজটা করবে, এখন থেকে সিরিয়াসলি পড়ে এগ্রির জন্যই পড়ো, এগ্রির জন্যই সিরিয়াসলি সবগুলা পড়ো। পড়ার পরে একটা যদি ভালো কৃষি বিশ্ববিদ্যালয় নিশ্চিত হয়ে থাকে, তোমার মাথার মধ্যে তেমন কোনো চাপ থাকবে না। যদি নিশ্চিত না হয়, তাহলে কিন্তু মাথায় একটা চাপ থেকে যাবে, যে না আমি এখন মেডিকেল চান্স না পাইলে কোথায় ভর্তি হবো পরবর্তীতে গিয়ে। বুঝতে পারছো? তখন পরে গিয়ে দেখা যাবে আবার এগ্রির কথা মাথায় আসবে। তার চেয়ে দ্বিতীয়বার এগ্রির কথা ভাবার চেয়ে এখনই এগ্রির কথা ভাবো। ঠিক আছে? এখন থেকে সিরিয়াসলি পড়ো। তো এখন দেখো, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে কোন দ্রব্যটি উৎপন্ন হয়? এখন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম আমি, সে সাথে কি দিব? আচ্ছা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ধরো এখানে LCl3 দিলাম ড্রাই, এখানে কি দিতে বলছে? বেনজিন। বেনজিন, এই বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl, এই CH3COCl এটাকে বলা হয় অ্যাসিটাইল ক্লোরাইড। কি ক্লোরাইড? অ্যাসিটাইল ক্লোরাইড। তো এইখান থেকে কি উৎপন্ন হয়? যেটা উৎপন্ন হয় সেটা আমি তোমাকে দেখাই দিই একটু। এটা কিন্তু মনে পড়ার কথা, এটা বেনজিনের কি ফিডেল ক্রাফট COCH3। এখান থেকে উৎপন্ন হয়, এটার নাম হইতেছে কি বলো? এটার নাম হইতেছে অ্যাসিটোফেনন। এটার নাম কি? অ্যাসিটোফেনন। এটা কয় নাম্বার এমসিকিউ? 11 নাম্বার এমসিকিউ। অ্যান্সার হবে ডি, অ্যাসিটোফেনন। এটা কি বিক্রিয়া ভাই? ফিডেল ক্রাফট বিক্রিয়া। এটাকে বলা হয় ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফিডেল ক্রাফট কি? অ্যাসাইলেশন। এটা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ঠিক আছে? এবং অ্যালকাইলেশন কি? আমাদের বেনজিনের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড দিই CH3Cl, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে শুষ্ক, সেখান থেকে উৎপন্ন হয় টলুইন। সেখান থেকে কি উৎপন্ন হয়? সেখান থেকে উৎপন্ন হয় টলুইন। সেখান থেকে উৎপন্ন হয় টলুইন। দেখি কি অবস্থা। এরপর এটা না হইতেছে আমাদের 12 নাম্বার এমসিকিউ। 12 নাম্বার এমসিকিউ এ যাই। যাওয়ার আগে একটু 1 সেকেন্ড, আমার বাসা থেকে একটা কল আসছে, তো মানে একটু ইম্পর্টেন্ট কল, এটা অ্যাটেন্ড করে আমি তোমাদের সাথে আবার যুক্ত হইতেছি। একটা হ্যালো, হ্যাঁ বলো। এই তো ক্লাসে আছে। কি অবস্থা এখন? মিশা আসছে? আচ্ছা ঠিক আছে, তার ক্লাস শেষ করে ফোন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি আবার ক্লাসে জয়েন করি, আন্তরিকভাবে দুঃখিত, আমার বাড়ি থেকে কল আসছিল, মানে বাসা থেকে কল আসছিল আর কি। ঠিক আছে? তো এখন দেখো, এরপর 12 নাম্বার এমসিকিউ। তো এই বারবার যেগুলো বলতেছি দেখো, তুমি এখান থেকে কিন্তু এরকম একটা ধারণা পেয়ে যাবে যে এগ্রিতে নরমালি কি ধরনের প্রশ্ন হয়, এই নিয়ে অনেকের কনফিউশন থাকে। আর আমি এই জৈব রসায়নটাকেই কেন পছন্দ করলাম এই ক্লাসের জন্য, সেটা হইতেছে তোমাদেরকে এই জিনিসটা বুঝাই দিতে। তোমরা এখনো কিন্তু অনেকেই জৈব রসায়নকে ভয় পাও। এগ্রির সামনের যে ক্লাসগুলো আছে, মানে পেইড ব্যাচের ক্লাস, সেখানে জৈব রসায়ন আমি পড়াই। প্রত্যেক 1.0 কিরকম ক্লাস হয়েছে এটা তো তোমরা ফ্রেন্ডদের কাছ থেকে জানতেই পারবা। এইখানে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এগ্রির যে জৈব রসায়ন আছে এটা কোনো ব্যাপারই না। তুমি যদি একটু সিস্টেমেটিক ওয়েতে পড়ো, আমাদের গাইডলাইন ফলো করো, খুব সহজে এগ্রি ক্র্যাক করে ফেলতে পারবা ইনশাল্লাহ। তো এখন দেখো, কোন যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে, এটা একটু আগে মেনশন করছি। 12 নাম্বার, একটু খেয়াল করো। আমরা অ্যারোমেটিক যৌগের কথা বললেই মাথায় ভেসে ওঠে কি? মাথায় ভেসে ওঠে, মাথায় মানে চোখে ভেসে ওঠে আর কি, মাথায় তো ভাসে না, চোখে ভাসে। চোখে ভেসে ওঠে বেনজিন। তো
তো চোখে কি ভেসে ওঠে? বেনজিন। আর যদি অ্যালিফেটিকের কথা বলি তাহলে ধরো CH3, CH2, CH3 এই টাইপের কিছু একটা, ঠিক আছে? নর্মালি এই ধরনের স্ট্রাকচার দেখলে আমাদের মনে হয় অ্যালিফেটিক, আর বেনজিন দেখলে মনে হয় অ্যারোমেটিক। এখন একটা যৌগ সে অ্যালিফেটিকও হবে আর আবার অ্যারোমেটিকও হবে, তার মানে তাকে দেখতে কি এই দুইটার মতোই লাগবে, একবার এর মতো লাগবে আর একবার ওর মতো লাগবে। তাহলে আমি এই দুইটাকে যদি মিলাই, দেখো এখান থেকে একটা CH3 এখানে যদি দিয়ে দিই, দেখো এই অংশ দেখতে অ্যালিফেটিক লাগে, আর এই অংশ দেখতে এটা দেখো অ্যারোমেটিক, আর এটা দেখো অ্যালিফেটিক। এটা অ্যালিফেটিক আর এটা অ্যারোমেটিক, একটা অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক। তো এখানে আলটিমেটলি এটার নাম কি? এটার নাম হইতেছে টলুইন। কি নাম? টলুইন। টলু, টলু পাগলা, ঠিক আছে? এটার নাম কি ভাই? এটার নাম হইতেছে টলুইন। কি করে সে? অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটা বৈশিষ্ট্যই প্রদর্শন করে। আমার কি মনে হইতেছে জানো? আমাদের ক্লাসের ওই পাশে মানে তোমাদের ভাই তুর্য ভাই আছে আর কি, বুঝছো? তো এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, আমি যে ক্লাসটা করাইতেছি একটু পরে মনে হয় যে ওরা যদি আমি পরীক্ষা নেই, ওই দেখবা যে এর মধ্যে 80% উপরে মার্ক পাওয়া যাবে। বুঝতে পারছো? যেভাবে পড়াইতেছি। তো আমাদের কত নাম্বার গেল? 12 নাম্বার গেল, ঠিক আছে? 12 নাম্বারের উপরে এটা 13। এখন দেখো সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি? কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম মনে আছে কিনা দেখি। 13 নাম্বারের অ্যান্সার আমি একটু ওয়েট করি, তোমাদের কাছ থেকে অ্যান্সারটা আশা করতেছি আমি। তেরো নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে আশা করতেছি। হ্যাঁ, অলরেডি সাখওয়াত, আচ্ছা আদিব, সাখওয়াত, এরপরে শবনম মুস্তারি, ফিমা। ও আচ্ছা, হ্যাঁ ফিমা, ধন্যবাদ। স্লো যাইতেছি, চাপ নাই। হ্যাঁ সুমাইয়া, নিশি, সবাই বলতেছে 13D, 13D। এখন আমি দেখি 13 আসলে ডি কিনা। এই সন্দীপন মনিক, 13 এফ কই থেকে আসলো রে? এখন দেখো আমি একটা ব্যাপার দেখলাম, এই যে সন্দীপন বণিকের ক্ষেত্রে, সন্দীপন বণিক তোরে বলতেছি, মানে নর্মালি আমি কি দেখি যে মেয়েরা নর্মালি কি করে, একটা ডিফারেন্ট নামে একটা প্রোফাইল টোফাইল চালায়, এঞ্জেল মুখ তুমুক হ্যান ত্যান হাবিজাবি। কিন্তু আমি সন্দীপন বণিকরে দেখলাম যে ও এত পরিমাণ ইনসিকিউরিটিতে ভুগতেছে, ও এখানে গিয়ে মানে প্রোফাইলে মানে নিজের নাম দেওয়া এখানে সন্দীপন বণিক, আর প্রোফাইলে দেওয়া একটা মেয়ের ছবি। বুঝতে পারছো? সবাই একটু সন্দীপন বণিকের জন্য দোয়া করো, যে কোনো মেয়ে যাতে এর উপরে অ্যাটাক না করে। বুঝতে পারছো? যাতে মানে ওর সিকিউরিটিতে যাতে কোনো ক্রাইসিস তৈরি না হয়। আচ্ছা যাই হোক, এমনিতে মজা করতেছিলাম। সন্দীপন, সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটি? এখন নরমালি আমরা জানি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম হইতেছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরপরে মিথাইল কার্বোক্যাটায়ন। কি কার্বোক্যাটায়ন? মিথাইল কার্বোক্যাটায়ন। তো এখন দেখো 3, 2, 1, এরপরে মিথাইল কার্বোক্যাটায়ন আমরা যদি আসি, তো এখন ডিগ্রি কিভাবে বুঝবো? কোন একটা কার্বনের সাথে সরাসরি যে কয়টা কার্বন যুক্ত থাকে ওটাই ওই কার্বনের ডিগ্রি। মানে কথা হইতেছে এই কার্বনের সাথে ধরো একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে আরেকটা অ্যালকাইল, এখানে আরেকটা অ্যালকাইল, মানে একটা কার্বনের সাথে 3টা অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ মানে কি? অ্যালকাইল গ্রুপে কি থাকে? কার্বন থাকে। অথবা যদি আমি এইভাবে বলি, অ্যালকাইল যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের, দেখো একটু খেয়াল করো যে একটা কার্বনের সাথে এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, এখানে আরেকটা CH3 আছে, 3টা CH3, এবং এখানে প্লাস চার্জ। প্লাস চার্জ থাকা মানে কি? এটা কার্বোক্যাটায়ন। প্লাস চার্জ যেহেতু আছে, এটা কি? কার্বোক্যাটায়ন। এবং এই কার্বনের সাথে একটা, দুইটা, তিনটা কার্বন সরাসরি যুক্ত আছে, তার মানে এটা কি? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এখন কথা হইতেছে এই 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তার মানে অ্যান্সার কি হবে? 13 অ্যান্সার হবে ডি। যারা অ্যান্সার ডি জানাইছো সবাইকে অভিনন্দন আবারও। আচ্ছা তারপরে সবাই জানাইতেছে অ্যান্সার ডি। অনেকে বলতেছে, হিমেল রয় বলতেছে ভাই আমি তো আগে দিছি। হ্যাঁ তুমি আগে দিছো, আগে অ্যান্সারটা দেওয়ার জন্য ধন্যবাদ। এবং সেই সাথে যেটা বলছি ক্লাসের শুরুতে,
যে আজকের বেস্ট পারফরমারের জন্য একটা সেলফ ডেভেলপমেন্টের বই কিন্তু গিফট ইনশাল্লাহ চলে যাবে। ঠিক আছে, প্যারা নেওয়ার কোনো কারণ নাই। কোনটি নিউক্লিওফাইল? এখন কোনটি নিউক্লিওফাইল এটা বোঝার জন্য তোমার যে কাজটা করতে হবে, নিউক্লিওফাইল কি এটা জানতে হবে, অথবা নিউক্লিওফাইল বোঝার শর্টকাটটা একটু মনে রাখতে হবে। কেমনে সহজে নিউক্লিওফাইল চেনা যায়? এখন নিউক্লিওফাইল দুই ধরনের হতে পারে। একটা হইতে পারে চার্জযুক্ত, একটু মাথায় রাখতে হবে। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে যে আকর্ষণ করে, নিউক্লিয়াসের চার্জ কি থাকে? পজিটিভ। তার মানে পজিটিভকে যে আকর্ষণ করে সেটা হবে অবশ্যই নেগেটিভ। চার্জযুক্ত নিউক্লিওফাইল যদি হয় তাহলে এখানে কি চার্জযুক্ত হবে? নেগেটিভ। যেমন ধরো Cn মাইনাস OH মাইনাস এরা হইতেছে চার্জযুক্ত নিউক্লিওফাইল, এদের চার্জ থাকবে নেগেটিভ। এবং প্রসম নিউক্লিওফাইল, কি সম? প্রসম নিউক্লিওফাইল। তো এখানে প্রসম নিউক্লিওফাইল হইলে এদেরকে একটু মনে রাখতে হবে, এরা হবে অষ্টক সংকুচিত যৌগ। কি সংকুচিত? অষ্টক সংকুচিত যৌগ। যেমন AlCl3 BF3 সেই সাথে FeCl3, এরা হইতেছে আমার প্রসম নিউক্লিওফাইল। এখন তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই আমি যদি এই চার্জযুক্ত এবং প্রসম নিউক্লিওফাইল এই ব্যাপারটা একটু মনে না রাখি, যে নিউক্লিওফাইলের চার্জ নেগেটিভ হইতে পারে অথবা প্রসম হইলে অষ্টক সংকুচিত যৌগ, এই দুইটা লাইন আমি যদি মনে না রাখি আমার কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ, অবশ্যই বড় রকম অসুবিধা হবে। একদম এখানে ঠাডা মুখস্থ করলে কি হবে জানো? ঠাডা মুখস্থ করলে যে ব্যাপারটা হবে সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারো। আমি তোমাকে একটা জিনিস বুঝাই, যে তুমি যখন পড়ছো, যে ধরো তুমি NH3, ঠিক আছে, এই NH3 পড়লা, ইন্নানিল্লাহ উল্টা পাল্টা লিখে ফেলছি রে, ধর এটা বলবি না, নিউক্লিওফাইল পড়াইতেছি। আমি তো ইলেকট্রোফাইলের জিনিস লিখে ফেলছি, এখন লিখতে গিয়ে মনে হইলো। আচ্ছা এখানে দেখো নিউক্লিওফাইল এটা হবে প্রসম নিউক্লিওফাইল হবে মুক্তজোর সমৃদ্ধ যৌগ, এক্সট্রিমলি সরি, মুক্তজোর সমৃদ্ধ যৌগ। মুক্তজোর সমৃদ্ধ যৌগ, মুক্তজোর আছে কার? NH3, ধরো পানি, ঠিক আছে, এটসেট্রা। এখন এই যে এইখানটাতে আসে তুমি ভালো করে বুঝতে পারবা, মুক্তজোর সমৃদ্ধ যৌগ এরা হইতেছে নিউক্লিওফাইল। দেখো নাইট্রোজেনের মুক্তজোর আছে, পানির মুক্তজোর আছে, কয়টা? দুইটা মুক্তজোর আছে। তো মুক্তজোর থাকলে তারা কি? নিউক্লিওফাইল। আগের মিস্টেকটার জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো এখন দেখো এই মুক্তজোর সমৃদ্ধ যৌগ, এখন তুমি যদি এই ব্যাপারগুলা ডিরেক্ট মুখস্থ করো, যে ধরো তুমি মুখস্থ করলা ভাই খুব সুন্দর করে তাইরে নাইরে করতে করতে NH3 বা অ্যামোনিয়া হইলো নিউক্লিওফাইল। এখন তোমারে দিছে কি জানো? তোমারে দিছে খুব সুন্দর করে মিথানল, বের কর তুই। মুখস্থ তো করলি অ্যামোনিয়া নিউক্লিওফাইল, এখন এই যে মিথানল এটা কি? তখন তো মাথার মধ্যে দেখা যাবে ডিং ডাং বাড়ি দিতেছে, বিরাট ঝামেলা। এই জন্য মুখস্থ করবা, কিন্তু জিনিসগুলা বুঝে বুঝে একটু মুখস্থ করতে হবে। তো কি মাথায় রাখতে হবে? দেখো এই যে এখানে যেহেতু অক্সিজেন আছে এবং অক্সিজেনের মুক্তজোর আছে, তার মানে এটা কি? এটাও নিউক্লিওফাইল। অ্যান্সার কি হবে আমাদের? অ্যান্সার হবে এই যে পানি, H2O, এটা কি একটা নিউক্লিওফাইল। তা এখন কত নাম্বার এমসিকিউ গেল? 14। এরপরে যদি আসি 15, নিউক্লিওফাইল শেষ করতে না করতে এখন ইলেকট্রোফাইল চলে আসছে। দেখি বাকিদের কি অবস্থা। এই কমেন্টে মারামারি করা যাবে না রে ভাই, কমেন্টে মারামারি করা যাবে না। শোনো, তুমি কি কমেন্ট করছো না করছো, ঠিক আছে, এটা আসলে এই ক্লাসের পরে তেমন একটা ম্যাটারই করতেছে না। এখন তোমার এই ক্লাসে শুধু কাজ তো কমেন্ট করা না। তুমি এই ক্লাসে কি শুধু কমেন্ট করার জন্য জয়েন করছো? তুমি তো এই ক্লাসে শুধুমাত্র কমেন্ট করার জন্য জয়েন করো নাই রে ভাই। তোমার কাজ হইতেছে এই ক্লাসটা ভালোভাবে বোঝা। তুমি যদি এক অ্যান্সারই 20 বার দাও যে তোমার কমেন্ট পড়া হবে, তোমার কমেন্ট সবার উপরে থাকবে, এতে কি তোমার মানে এগ্রিতে এটা কি ম্যাটার করবে? তোমার এগ্রিতে একটা প্রশ্ন থাকবে যে তুমি রসায়ন ভাইয়ের ক্লাসে এক কমেন্ট কতবার করছিলা, এটার উপর কত মার্ক? 5 মার্ক দিবে কখনো? এখানে তোমাদের কমেন্ট করতে বলার উদ্দেশ্য কি? কমেন্ট করতে বলার উদ্দেশ্য হইতেছে যে তোমার যাতে সাথে সাথে প্র্যাকটিসটা হয়ে যায়। এক কমেন্ট তো 20 বার করার দরকার নাই, এক কমেন্ট একবার করলেই হয়। আর এই নিয়ে মারামারি করার দরকার নাই, ঠিক আছে? ফাও মানে এমনিতেই এই কমেন্টে এসে গুতাগুতি, ক্লাসের এনভায়রনমেন্টটা নষ্ট হবে। সুতরাং মানে এই ব্যাপারগুলো আর কেউ পার্সোনালি নিবে না। যে একবার অ্যান্সার দিতেছে দেখ, যে 10 বার অ্যান্সার দিতেছে তাকে আমি পার্সোনালি বলতেছি, 2 বার অ্যান্সার দিতেছে তাকে পার্সোনালি বলতেছি। এ নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। ক্লাসটা আমি ম্যানেজ করি,
তোমরা তোমাদের পড়াটাকে ম্যানেজ করো। এই দুইটা মানে যদি রোল এক্সচেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, আমার কাজ যদি তোমরা নিয়ে নাও, তখন দেখবো তোমাদের কাজ কেউ করতেছে না। বুঝতে পারছো? এই জন্য প্যারা নিও না। তো এখন দেখো কোনটা ইলেকট্রোফাইল, এটাতে যদি আমি আসি, ইলেকট্রোফাইল হইতে গেলে প্রথমে যদি আমরা চার্জযুক্ত ইলেকট্রোফাইল চিন্তা করি, ইলেকট্রোফাইলের চার্জ হবে পজিটিভ, প্রথমে পজিটিভ, এবং প্রসম হইলে কি হবে? প্রসম ইলেকট্রোফাইল, এটা হবে অষ্টক সংকুচিত যৌগ। কি সংকুচিত? অষ্টক সংকুচিত যৌগ, ঠিক আছে। তো অষ্টক সংকুচিত যৌগ তোমাদের বইয়ে নরমালি সবচেয়ে জনপ্রিয় আছে তিনটে, LCl3, BF3 আর FeCl3। তাহলে এখানে কি হবে? অ্যান্সার হবে LCl3। 15 এর অ্যান্সার কি? 15 এর অ্যান্সার হইতেছে LCl3। এরপরে দেখো কোনটা লুইস অ্যাসিড, একটু আমি আরেকবার বলে আসি। এই যে আমার এই যে অষ্টক সংকুচিত যৌগগুলো আছে না, এরা সবাই লুইস অ্যাসিড। আগে অ্যান্সারটা বলে দিলাম, অষ্টক সংকুচিত যে যৌগগুলো আছে এরা কি অ্যাসিড? এরা হইতেছে লুইস অ্যাসিড। এ আদিব মায়ের হবে রে ভাই, মায়ের। আচ্ছা, অনু, রুবিনা আক্তার, সন্দীপন বণিক, এটার অ্যান্সার যদিও দিয়ে দিছি। এটা কত নাম্বার? এর আগেরটা গেল, এটা গেল 15, এখন কি 16। এই মুন্নি আক্তার 16তে আছি আমরা, মুন্নি আক্তার 16তে আছি, 17তে না। এখন দেখো কোনটা লুইস অ্যাসিড, অ্যান্সার আমি বলে দিছি। লুইস অ্যাসিড কি? AlCl3। লুইস অ্যাসিড কি? AlCl3। আচ্ছা, বুসরা বিনতে গিয়াস, এখন এই কোয়েশ্চেনটা আমরা আপাতত নিতেছি না, একটু পরে ক্লাসের শেষে আমি যখন বলবো কারো কোনো সমস্যা আছে কিনা। আঞ্জুমান নতুন কমেন্ট পড়ছি, কান্দাকাটি করিস না রে ভাই, ভাইসে যাইতেছে পুরা ফেসবুক, ভাইসে যাইতেছে, বুঝলে? সবকিছু ফেসবুকে ভাসতেছে, এত কান্নাকাটি করা যাবো না, এত কান্নাকাটি করিস না। কান্নাকাটি বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দে, কাজে লাগবে। কমেন্ট পড়ছি, এবার কান্নাকাটি বন্ধ কর। দেখ 17, একে জানি বলতেছিল যে ভাই একটা প্রশ্নে প্রবলেম আছে, মানে একটা ডিটেইলস প্রশ্ন দিয়ে ফেলছো, এটা পড়তে গেলে আমার এটা সলভ করতে দেরি হয়ে যাবে। ক্লাসের শেষে যখন বলবো কোনো সমস্যা আছে কিনা, তখন তুমি ওই প্রশ্নটা করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তো এখন কই আসছি আমরা? কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক? ইলেকট্রন আকর্ষী বিকারক আর ইলেকট্রোফাইল সেম জিনিস, এটা পড়ায় ফেলছি। BF3 কি? ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। আচ্ছা, এমসিকিউ নাম্বার 17, এটা এমসিকিউ নাম্বার কত? 18। কত নাম্বার এমসিকিউ? 18। কোনটি অর্থপ্যারা নির্দেশক? দেখো কোনটি অর্থপ্যারা নির্দেশক, 18 নাম্বার এমসিকিউ, অ্যান্সার জানো, খুব রিসেন্ট প্রশ্ন। নার্গিস আক্তার শুধু সি বললে তো হবে না, নার্গিস আক্তার শুধু সি বললে হবে না। সন্দীপন বণিক, এত অ্যান্সার দেওয়ার দরকার নাই, শুধু সি বললে হবে না। এখানে কত সি কত রে এটা একটু বলতে হবে। শবনম মুস্তারি বলতেছে 18 রে, সাইমা 18 রে, রুকাইয়া, আচ্ছা আখি বলতেছে এ। এখন দেখো অর্থপ্যারা নির্দেশক কিভাবে চিনবা? এই অর্থপ্যারা নির্দেশক এটা বুঝবা, সবগুলা সিঙ্গেল বন্ডেড, মানে কথা হইতেছে কি, এখানে সবগুলা সিঙ্গেল বন্ড থাকবে। দেখো তুমি CH3 তে 3টা হাইড্রোজেন আছে, এই এর মধ্যে কোনো প্রকার দ্বিবন্ধন নাই, তার মানে এটা অর্থপ্যারা নির্দেশক। কিন্তু যদি তুমি CHO তে যাও, দেখো CHO, এই CHO এইভাবে থাকে, এখানে ডাবল বন্ড আছে না, তার মানে এটা ডাবল বন্ড যখনই থাকবে তখন আমরা ওটাকে বলবো মেটা নির্দেশক। আর সবগুলো যদি সিঙ্গেল বন্ড থাকে ওটাকে আমরা বলবো কি? অর্থপ্যারা নির্দেশক। তার মানে অ্যান্সার কি হবে? 18 অ্যান্সার হবে এ, CH3। এখন তুমি যখন অর্থপ্যারা নির্দেশক শিখে ফেলছো, তখন এই বাকিগুলা কি? মেটা নির্দেশক। কোনগুলা মেটা নির্দেশক এটাও কিন্তু শিখে ফেলছো সেই সাথে সাথে, বুঝতে পারছো? তার মানে এটা অর্থপ্যারা নির্দেশক আর এরা কি? মেটা নির্দেশক। আচ্ছা, 18 গেল, এরপরে 19 নাম্বারে যদি আসি, ঠিক আছে, কত নাম্বার? 19 নাম্বার। জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? একেবারে চোখ বন্ধ করে 19 নাম্বার দেখি পারফরমেন্সটা কি অবস্থা।
আমি কিন্তু ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট দিছিলাম যে যে ভালো পারফর্ম করবে তার জন্য সেলফ ডেভেলপমেন্টের বই থাকবে, ঠিক আছে? এখন কথা হইতেছে ভালো পারফর্ম করা মানে এই না স্প্যাম করা। এন্ড স্প্যাম করা কাউরে দেখলেই ভাই এরপরে আমি খুব সুন্দর করে নামটা মেনশন করে রাখবো যে এরে যাতে মানে মোটামুটি সব জায়গা থেকে মানে একটু সাইডে রেখে দেয়। যে ধরো নর্মালি ধরো আমি একটা বই দিব, প্রথমেই তারে বাদ দিয়ে দিব যে স্প্যাম করছে, ঠিক আছে? প্রচুর পরিমাণ গেজাইছে উল্টাপাল্টা কমেন্ট করে, উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না, ঠিক আছে? তোমার কাছে যেটা কারেক্ট মনে হবে, ধরো তোমার কাছে মনে হইতেছে এটা কারেক্ট, আচ্ছা এটা কারেক্ট হইলো না, এরপরে পরে মনে হচ্ছে যাও না এটা তো আমি ভুল করছি, এটা কারেক্ট হবে, তখন তুমি জানাইলা। এভাবে 2-3টা কমেন্ট হইতে পারে, এই নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছুই নেই। যারা কমেন্টে মারামারি করতেছো মারামারি বন্ধ করো। আচ্ছা তো 19 নাম্বার কি হবে বলো? 19-এর অ্যান্সার কি হবে? কমেন্টে মারামারি বন্ধ করে ভাই 19-এ আয়। হ্যাঁ 19-এর এ তারানা মুন্নি, শিরিন মনি, সন্দীপন বণিক। হ্যাঁ 19-এর ডি, সন্দীপন বলতেছে ডি আর বাকি সবাই বলতেছে এ। বাকি সবাই কি বলতেছে? বাকি সবাই বলতেছে আচ্ছা সন্দীপন ডি বলতেছে, বাকি সবাই এ বলতেছে। এখন কথা হইলো এখানে আমরা দেখবো যে গণতন্ত্র আসলে কাজ করে কিনা। কথা হইতেছে জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থা নির্ণয় কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? অ্যান্সার হইতেছে ডি, ওজোনোলাইসিস, ঠিক আছে? ওজোনোলাইসিস বা O3 সংযোজন, ঠিক আছে? O3 সংযোজন বা ওজোনোলাইসিস এটা কোন কাজে ব্যবহার করা হয়? জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ওজোনোলাইসিস ব্যবহার করা হয়, ঠিক আছে? জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে ওজোনোলাইসিস ব্যবহার করা হয়। যারাই বলছিল একটু কষ্ট করে কারেক্ট করে নাও। যারা আচ্ছা হ্যাঁ হিমেল রয়, তুমি তো আগে দিছো অ্যান্সার, প্যারা নাই, তোমারটা আমি এখানে দেখতে পারি নাই, এখন বুঝে গেছি তুমি কি দিছিলা, ওটা এখন আবার একটু জানায় দাও। কত গেল ভাই? 19 গেল। এখন যদি আমরা আসি 20-এ, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এই ছোটবেলা থেকে পড়তেছে ক্যালসিয়াম কার্বাইড আর পানির বিক্রিয়া। আমি 20-এর বিক্রিয়াটা লিখতে থাকি, তোমরা ততক্ষণে অ্যান্সারটা জানাইতে থাকো। CaC2 প্লাস H2O। এর আগে বলে রাখি এই ক্যালসিয়াম কার্বাইড এটা নর্মালি ব্যবহার হয় ফল পাকাতে। কি পাকাতে ব্যবহার হয়? ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার হয়। তো এখান থেকে CH ট্রিপল বন্ড CH, সেই সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমাদের ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এখানে দেখো এই দুইটা অপশন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রাখছে। এখানে প্রশ্নটা একটু এরকম ভাবে হওয়া উচিত ছিল যে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কোনটি, পানির সাথে বিক্রিয়া করার ফলে কাঙ্ক্ষিত উৎপাদ হিসেবে কোনটি উৎপন্ন হয়। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো উৎপন্ন হয়, দুইটাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া, এটা একটা মিস্টেক। এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে আমাদের কাঙ্ক্ষিত হইতেছে ইথাইন, ঠিক আছে? অ্যালকাইন। তো এখানে আমরা অ্যান্সার কি দিব? CH ট্রিপল বন্ড CH। গেল 20-এর কি অবস্থা? হ্যাঁ 20-এর ডি সন্দীপন, নিশি, মেহেরুন্নেসা, ইব্রাহিম ইসলাম, সজল, রুবা, শিরিন, গিয়াস, আনিসুর রহমান। আচ্ছা হ্যাঁ, এরপর আছে নিশি। এরপর একটু খেয়াল করো এখানে এখানে আছে ইথাইন, ইথাইনে এখানে সোডিয়াম যোগ করা হয়েছে, ঠিক আছে? সোডিয়াম যোগ করাতে এখান থেকে এই যে হাইড্রোজেনটা ছিল, দুইটা হাইড্রোজেন ছিল, এই দুইটা হাইড্রোজেনের জায়গায় কি চলে আসছে? সোডিয়াম চলে আসছে। তো এটা আসলে কি ধরনের বিক্রিয়া? এখানে প্রশ্নটা হবে এটা কি ধরনের বিক্রিয়া। এখন একটু খেয়াল করো ভাই, যে যখন সোডিয়ামটা আসলো তখন হাইড্রোজেন বের হয়ে গেছে না? সোডিয়াম যখন আসছে তখন হাইড্রোজেন বের হয়ে গেছে। হাইড্রোজেন নর্মালি কি হিসেবে প্রতিস্থাপিত হয়ে গেছে? এখানে H+ হিসেবে। এখন কোন একটা যৌগ থেকে হাইড্রোজেনকে যদি H+ হিসেবে প্রতিস্থাপিত করা যায়, তাহলে ওটা কি একটা অম্লধর্মী বিক্রিয়া, বা ওই যৌগটা একটু অম্লধর্মী। আবারও বলতেছি, কোন একটা যৌগ থেকে যখন হাইড্রোজেনকে H+ হিসেবে প্রতিস্থাপিত করা যায়, তখন ওই যৌগটাকে অম্লধর্মী, আর ওই বিক্রিয়াটাকে বলা হয় অম্লধর্মী বিক্রিয়া। তার মানে এখানে দেখো হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম আসছে এবং হাইড্রোজেন বের হয়ে চলে গেছে, তার মানে এটা কি বিক্রিয়া?
এটা একটা অম্লধর্মী বিক্রিয়া। ঠিক আছে, এটা যুত বিক্রিয়া না। যুত বিক্রিয়া মানে কাদেরকে বলা হয়? যে বিক্রিয়াগুলোতে সংযোজন হয় সেটাকে বলা হয় যুত বিক্রিয়া। যে বিক্রিয়াগুলোতে কি হয় ভাই? সংযোজন হয় তাকে বলা হয় যুত বিক্রিয়া। এটা তো অবশ্যই পলিমারকরণ না। আবার কি আসছে এ দেখি, প্রশ্নের নাম্বারটা দেখি। এটা কয় নাম্বার প্রশ্ন গেল? 20 নাম্বার। এটা গেছে আমাদের 21। এরপরে আসলে এই জিনিস আবারও আমাদের প্রত্যয়ের কথাবার্তা। আচ্ছা 21-এর সি, 21-এর সি আমাদের অম্লধর্মী। এরপরে আমরা যদি আসি 22-এ, যারা প্রত্যয় কৃষি প্রত্যয় যুক্ত হয় যুক্ত হয়ে যায়। 22 দেখি সবাই কি বলে। অম্লধর্মী সন্দীপন বণিক লাস্ট কমেন্ট। আনিসুর রহমান ভাইয়া আপনি আমাদের গুলা উঠে গেলে আর মেসেজ পড়েন না, তাই আগে অ্যান্সার দিয়ে কি লাভ? আচ্ছা শোনো, আমি তোমাদের বলি, এই যে এখানে মানে আগে অ্যান্সার যারা দিতেছে, কারেক্ট অ্যান্সার দিলে তো ভালোই, তুমি বুঝতেছো, তোমার মানে স্পিড অনেক বেশি। এটা হইতেছে তোমার ফার্স্ট বেনিফিট, নিজের সম্পর্কে ধারণা, স্পষ্ট ধারণা পাইতেছো। এবং দ্বিতীয় কথা হইতেছে, ওই বাসা থেকে আবার ফোন দিতেছে, আমার বাসায় একটু অসুবিধা চলতেছে, তো অনেকে অসুস্থ, তো আমি একটু কলটা রিসিভ করে পরে আবার কন্টিনিউ করতেছি। হ্যালো, বলো। শেষ হয় নাই, শরীর কি বেশি খারাপ? আচ্ছা আন্তরিকভাবে দুঃখিত, বাসায় অসুস্থ মানুষ আছে, তো এই জন্য একটু মানে ক্লাসের ফাঁকে ফাঁকে কলটা রিসিভ করতে হইতেছে। এখন যদি আমরা আসি, হ্যাঁ বাকিরা কারেক্ট অ্যান্সার জানে। যেটা বলতেছিলাম, আর উইনার সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের উইনারটা কে হবে? ঠিক আছে, এই সেলফ ডেভেলপমেন্টের বইয়ের ওই উইনারটা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হইতেছে, আমি পরে ম্যানুয়ালি কমেন্টগুলো দেখবো যে কার কমেন্টগুলো আগে ছিল এবং কারেক্ট অ্যান্সার ছিল। বুঝতে পারছো? আচ্ছা, তো অ্যালকাইনের সাধারণ সংকেত 22 নাম্বার। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? ছোটবেলা থেকে পড়তেছো। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এটা কি CnH2n -2। 22 নাম্বার গেল। এরপর যদি আসি 23 নাম্বারে, কত নাম্বার? 23 নাম্বারে দেখি 23-এর কি অবস্থা। 23-এর অ্যান্সারের জন্য আমি একটু ওয়েট করব তোমাদের কাছ থেকে। আমি একটু হিন্টস দিয়ে রাখি, এখানে বিজারণ হয়, এখানে কি হয়? বিজারণ ঘটে। আমি একটু হিন্টস দিয়ে দিলাম, যে এখানে কি ঘটে, সরি না না না, এখানে বিজারণ না, এখানে জারণ ঘটে। বিজারণ বলতেছি কেন, এখানে জারণ ঘটে, এখানে জারণ ঘটে ভাই। একটু দেখো অ্যান্সারটা কি হবে বলো। বুশরা বলতেছে ডি, সন্দীপন ডি, আনিসুর রহমান এ, সুমাইয়া নিশি ডি। বুশরা ডি পড়ছি ভাই, চাপ নাই। আচ্ছা আখি বলতেছে ডি, শিরিন রহমান এ। এখন কথা হইতেছে এখানে জারণ হয়, আমরা জানি যে অ্যালকোহল যদি জারিত হয়, অ্যালকোহল এটার যদি জারণ ঘটে তাহলে উৎপন্ন হয় অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন। আর এটার যদি জারণ হয় তাহলে উৎপন্ন হয় অ্যাসিড। তো এখন কথা হলো, অ্যাসিড যদি আবার অ্যাসিডের যদি আবার বিজারণ ঘটে, ঠিক আছে, কি ঘটে? বিজারণ, তাহলে উৎপন্ন হয় অ্যালডিহাইড বা কিটোন। আবার অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ ঘটলে উৎপন্ন হয় অ্যালকোহল। এখন দেখো অ্যালকোহল জারিত হয় কি হবে? অ্যালডিহাইড বা কিটোন। এটা যেহেতু 1 ডিগ্রি অ্যালকোহল, মাথায় রাখবা 1 ডিগ্রি অ্যালকোহল সবসময় জারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করে। 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করে এবং 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিটোন উৎপন্ন করে। এখন দেখো এখানে 1 ডিগ্রি অ্যালকোহল, এই কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করবে। অ্যান্সার হবে কত? 23-এর অ্যান্সার হবে ডি। 23-এর অ্যান্সার কত? ডি। এরপর আসলে 24 আমি কিছু ইনফরমেশন লিখতে থাকি। গ্রিগনাইট বিকারক হইতেছে RMGX। গ্রিগনাইট বিকারক কি? RMGX। একটু মাথায় রাখবা, আমি এগুলা লিখে দিই, সাথে সাথে নোট করে ফেলো। RMGX প্লাস পানি
অথবা অ্যালকোহল, ঠিক আছে। RMGX এর সাথে পানি অথবা অ্যালকোহল দিলে এটা হবে অ্যালকেন। আবার আমরা যদি এই RMGX এর সাথে তোমার কি দেই, কার্বন ডাই অক্সাইড দেই, এখানে এটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড ইনফরমেশনগুলো কাজে লাগবে ভাই। RMGX প্লাস HCHO, এই HCHO মানে কি মিথানেল, তাহলে এখান থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, RMGX প্লাস HCHO সারা অ্যালডিহাইড, মানে HCHO ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে ওইখানে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর RMGX এর সাথে যদি দিই কিটোন, ঠিক আছে, কি দিব RMGX এর সাথে কিটোন দিলে ওইখান থেকে পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। এই চারটা পুরোটা তুলে ফেলতে হবে। এই এখানে যে কটা ইনফরমেশন লিখছি এই কটা ইনফরমেশন লিখে রাখতে হবে, কারণ এই RMGX এর বিভিন্ন প্রোডাক্ট বারবারই জানতে যায় RMGX এর সাথে কে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। এখন বলো 24 এর অ্যান্সার কি হবে? 24 এর অ্যান্সার কি হবে বলো? 24 এর সি 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 পূর্ণা, খালিদ সাইফুল্লাহ, সন্দীপন, রুবিনা, সুমাইয়া নিশি, সাইমা আক্তার, মনি সরকার, ইব্রাহিম সজল। 24 এর অ্যান্সার কি হবে? 24 এর অ্যান্সার হবে 24 এর অ্যান্সার হবে সি। শৌকত গিয়াস, 24 এর অ্যান্সার হবে আমাদের সি। এরপরে যদি আগাও, এটা কিন্তু তুলে ফেলতে হবে, এখানে যে ইনফরমেশন গুলো লিখছি এগুলা কিন্তু ভাই খাতায় থাকতে হবে। এরপরে যদি আসো 24 এর পরে আসো 25 নাম্বার, কত নাম্বার? 24 এর পর 25 নাম্বার। নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ তৈরি করে? অ্যান্সার জানাইতে থাকো, একটু মাথায় রাখবা। একটু কি মাথায় রাখবা? Z2,4-DNPH, এটার সাথে আমাদের অ্যালডিহাইডও বিক্রিয়া করে, আবার কিটোনও বিক্রিয়া করে। 2,4-DNPH এর সাথে অ্যালডিহাইডও বিক্রিয়া করে, আবার কি বিক্রিয়া করে? কিটোনও বিক্রিয়া করে। কিন্তু ফেলিং দ্রবণ আর টলেন বিকারক এই দুইটার সাথে শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া করে। আরেকটু মাথায় রাখবে, অ্যালডিহাইড আর কিটোনকে একসাথে বলা হয় কার্বনিল যৌগ। কি যৌগ? কার্বনিল যৌগ। অ্যালডিহাইড আর কিটোনকে একসাথে কি বলা হয়? কার্বনিল যৌগ। আর এই যে ফেলিং দ্রবণ আর টলেন বিকারক, এটা নরমালি অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণে ব্যবহার হয়। কিটোনের পার্থক্যকরণে ব্যবহার হয়। তার মানে 2,4-DNPH, এটা দিয়ে কি বোঝা যায় যে এখানে কোনো কার্বনিল মূলক আছে কিনা, এবং আমরা যদি ফেলিং দ্রবণ আর টলেন বিকারক দেই তাহলে বুঝতে পারবো এটা কি অ্যালডিহাইড বা কিটোন কিনা। ফেলিং দ্রবণ আর টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে। এখানে দেখো অ্যালডিহাইড কোনটা আছে? 25 এর অ্যান্সার কি হবে? 25 এর অ্যান্সার হবে এ। এখানে 1 নম্বরে আছে অ্যালডিহাইড। 25 এর অ্যান্সার কি হবে? 25 এর অ্যান্সার হবে এ। হ্যাঁ, বনলতা সেন, অনন্যা অনু, অনন্যা সরকার, তারানা মুন্নি, নিশি, আনিসুর রহমান। ভাইয়া এটার পিডিএফ কি দেওয়া হবে? এটার পিডিএফ তোমাদের দরকার হলে আমি এটার পিডিএফ দিয়ে দিবনি, সমস্যা নেই। আমি এটার পিডিএফ আমাদের গ্রুপে পোস্ট করে দিয়ে দিবনি। আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটি যে গ্রুপটা আছে, পাবলিক গ্রুপ, ওইখানে ইনশাল্লাহ পোস্ট করে দিবে, চাপ নেই। তো এরপরে দেখো কোন বিকারক অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য সূচক, একটু আগে বলে আসলাম। কোন বিকারক দিয়ে পার্থক্য করা হয়? একটু রিমাইন্ড করি আমরা। ফেলিং দ্রবণ আর টলেন বিকারক অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্যকরণে ব্যবহৃত হয়। বলো অ্যান্সার বলো, খুব কঠিন অ্যান্সার, ঠিক আছে। কোন বিকারক? আমাদের এই যে দেখো ফেলিং দ্রবণ। কোন বিকারক? ফেলিং দ্রবণ কি করা হয়? ফেলিং দ্রবণ দিয়ে কি করে? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি, নিচের কোন যৌগটি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে? ডায়াজোনিয়াম, এটার পরিচয় যদি আমরা একটু দেই আগে। তোমাদের শুরুতে বলছি যে ভাই অ্যাজো কোন সময় হয়? অ্যাজো হয় নাইট্রোজেন থাকলে। অ্যাজো মানে কি? নাইট্রোজেন। তোমাকে যখনই বলবে ডায়াজো, তার মানে কি? দুইটা নাইট্রোজেন। এবং ডায়াজোনিয়াম ক্লোরাইড, কি ডায়াজোনিয়াম ক্লোরাইড? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যে বেনজিন, এই যে ডায়াজো, ডায়াজো মানে কি? N2, এরপর Cl, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড।
এটা কই থেকে তৈরি হয়? এটা তৈরি হয় নরমালি আমরা বিক্রিয়াটা উল্টা ভাবে লিখি। এটা কই থেকে তৈরি হবে? আমরা যদি অ্যানিলিন, কার সাথে? অ্যানিলিনের সাথে, এখানে HNO2 সরি এখানে যদি NaNO2 আর HCl দিই, ঠিক আছে, এই NaNO2 আর HCl বিক্রিয়া করে HNO2 তৈরি করে। আর এখানে টেম্পারেচার থাকতে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এখানে অ্যানিলিন বিক্রিয়া করে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে। এখন এই যে নরমালি তাহলে কোনটা হবে দেখো তো, এই যে C6H5NH2, এটা কার সংকেত? এটা হইতেছে অ্যানিলিনের সংকেত। এটা কার? এটা অ্যানিলিনের সংকেত। দেখি এটা কয় নাম্বার রে ভাই? এমসিকিউ এটা কয় নাম্বার মনে করাই দাও, আমি আর উপরে যাইতে পারবো না, অনেকক্ষণ থেকে বারবার উপরে চাইতেছি, এমসিকিউ নাম্বার আমি নিজে ভুলে গেছি। ভাই এটা কয় নাম্বার এমসিকিউ? আচ্ছা এটা কয় নাম্বার? এটা মোস্ট প্রবাবলি 27 নাম্বার, কারণ যেহেতু সবাই বলতেছে 27 ডি, তার মানে এটা হইতেছে 27 নাম্বার এমসিকিউ। আচ্ছা নিশি ধন্যবাদ, যে 27 নাম্বার। এরপরে দেখো, এরপর আমাদের এই যে কৃষি প্রত্যয়ের ফ্রি রুটিন, আসলে এই রুটিনটার আসলে কোনো দরকার নাই। এই যে আজকে 7ই মে মঙ্গলবার, জৈব রসায়ন বিগত বছরের কৃষি গুচ্ছ প্রশ্ন সলভ। এই জৈব রসায়নের গুলা সলভ করাইতেছে কে ভাই? রসায়ন ভাই। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে। এখন এরপরে তোমাদেরকে বড় করে একটা ধন্যবাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। কার পক্ষ থেকে ধন্যবাদ? রসায়ন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ। এরপরে তোমাদের জন্য একটা পাজেল দেওয়া হয়েছে, বুঝলা? পাজেলটা কি? এই যে এখানে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা একটু আমি পড়ে শোনাই, 01755430439, ঠিক আছে। এটা কেন দেওয়া হয়েছে? এখানে একটা করে মিস কল দিবা, বুঝলা? মিস কল দিলে কি হবে? মিস কল দিলে যখন কল ব্যাক করবে তখন তোমারে মানে পরে জিজ্ঞেস করে নিও যে ভাই রসায়ন ভাই তো মিস কল দিতে বলছিল। পরে পরবর্তী কলে কি করবা? পরবর্তী কলে যেহেতু কলটা করছেই, তখন তুমি তার সুন্দর করে বলবা যে ভাই প্রত্যয় মানে কৃষি প্রত্যয় কেমনে যুক্ত হবে একটু বলে দেন। পরে সে তোমার সকল প্রসিডিউর বলে দিবে কিভাবে তুমি যুক্ত হবা, বুঝতে পারছো? আর যদি মিস কল দিতে খুব কষ্ট লাগে তাহলে কি করবা? একটু কষ্ট করে আমাদের যে পেজটাতে তুমি ক্লাস করতেছো এই পেজটাতে একটু কষ্ট করে মেসেজ দিয়ে ফেলবা। তারপরে বাকি কাজ তোমার অল্প কাজ আর আমাদের বাকিটুকু, এরপরে ক্লাস নেওয়া হবে যাবে, সব আমরাই করবো। এই ব্যাপারে তোমার কোনো চিন্তা করতে হবে না, পুরোটা আমরা দেখতেছি, তুমি জাস্ট খালি ভর্তি হয়ে যাও, ঠিক আছে। ক্লাস করো আর পরীক্ষা দাও, আশা করা যায় ভালো একটা পারফরমেন্স হবে ইনশাল্লাহ। তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? ভাইয়ার নাম কি? রসায়ন ভাই। হ্যাঁ ভাইয়ের ডাক নাম রসায়ন ভাই, বুঝতে পারছো? ভাইয়ের ডাক নাম রসায়ন ভাই, বুঝলা? আচ্ছা বনলতা সেন, হ্যাঁ বনলতা সেন আমার নামটা মনে রাখছে যে আমার নাম হইতেছে ইব্রাহিম খলিল, ঠিক আছে। আমার ডাক নাম রসায়ন ভাই, আমার নাম হইতেছে ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল, ঠিক আছে। আমি এখন যুক্ত আছি রুট টু ডিএমসির সাথে। এর আগে লম্বা সময় যুক্ত ছিলাম, তোমরা তো সবাই 10 মিনিট স্কুলের নাম শুনছো, 10 মিনিট স্কুলে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত ছিলাম লম্বা সময়। এরপরে এখন যুক্ত আছি রুট টু ডিএমসির সাথে, ইনশাল্লাহ তোমাদের সাথে আরো লম্বা সময় আছি। আর কৃষি প্রত্যয় 2.0 যেটা, সেখানে তো দেখা হইতেছে। বলতেছিলাম যে তোমাদের কারো কোনো প্রকার প্রবলেম আছে কিনা। হ্যাঁ শিরিন রহমান ভাইয়া, ক্লাস যে করতেছো ভাই এটা ফ্রি ক্লাস, এটা ফ্রি উইকের ক্লাস। এরপরে তুমি যে ক্লাসটা করবা পেইড ক্লাস, তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, সবাই যদি অ্যাক্সেস পায় তাহলে তোমার টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না, বুঝতে পারছো? ওইটা তোমার পেইড ক্লাস আলাদা গ্রুপে হবে, এই নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নাই। পেইড ব্যাচের ক্লাস ভাইয়া ইনশাল্লাহ 12 তারিখ থেকে। আরো ভালো কথা ভাই, ভুলে গেছি, যারা ক্লাসে আসো শুরু থেকে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত আছো, একটু কষ্ট করে আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটি এবং রোড টু ডিএমসি এই দুইটা যে গ্রুপ আছে, এই গ্রুপে গিয়ে কষ্ট করে ভাইয়ের নাম সহ আজকে কি ক্লাস করলা, কি শিখলা না শিখলা, যে ক্লাসটা করছো খাতায় লিখছো, এটা ছবি তুলে একটু কষ্ট করে পোস্ট করে দিবা, ঠিক আছে। ভাইয়া শুরু থেকেই আছি ভাইয়া। পেইড ব্যাচের ক্লাস কত দিনে শুরু হবে? বললাম তো 12 তারিখ থেকে শুরু হবে। আর কোনো ফ্রি ক্লাস হবে? ইংলিশ ফ্রি ক্লাসটা হয়তোবা আগামীকালকে হতে পারে, ঠিক আছে। তোমার এত দিনে বুঝে যাওয়া উচিত, বুঝে যাওয়ার কথা
যে আমাদের ক্লাসগুলো কত ভালো কোয়ালিটির হয়। ও ভাইয়া গিফট দিবেন? হ্যাঁ অবশ্যই, গিফটটা আমি এই সময় অ্যানাউন্স করতে পারতেছি না, তবে তোমরা নিশ্চিত থাকো যে গিফটটা পাবে তাকে আমরা অবশ্যই মানে তার নামটা সিলেক্ট করে তোমার গ্রুপে এবং আমাদের পেজে চেষ্টা করব যে তার নামটা জানায় দিতে, ঠিক আছে? এবং গিফট পৌঁছানোর পরে সেও রিভিউ দিয়ে দিবে। বলছি তো সেলফ ডেভেলপমেন্টের একটা বই থাকবে, প্যারা নাই, পেয়ে যাবা। আর যারা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আমি অবশ্য চাইলে একটা কন্ডিশন অ্যাড করে দিতে পারতাম যে ক্লাস নোট শেয়ার করতে হবে, নইলে গিফটটা দিব না। তোমাদের জন্য হার্ড করি নাই, তোমরা ক্লাস নোটটা শেয়ার করে দিও আর গিফট যাদের পাওয়ার পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ক্লাসটা করার জন্য। আর এখানে যে টপিকগুলো পড়লা বা একটু সিরিয়াসলি নাও ব্যাপারটাকে, আশা করা যায় এই টপিকগুলো সামনে তোমার আর পড়তে হবে না। মানে এখানে যে এমসিকিউ গুলো সলভ করছে এগুলো পরবর্তীতে রিভিশন করলেই হয়ে যাবে। তো ভাই ভালো থেকো। ওইটা কি এমনি নেওয়া যাবে না ওই বুকটা? আচ্ছা এই বইটা তো ভাই গিফট, বুঝছো? আমি তো বই বিক্রি করতেছি না, গিফট দিতেছি, ঠিক আছে? এখানকার যে উইনার আমি নর্মালি দেখবো যে কার কারেক্ট অ্যান্সারের পরিমাণ বেশি ছিল তাকে ওই বইটা পাঠাই দিব, ঠিক আছে? তাকে আমি পার্সোনালি নক দিয়ে তার ফোন নাম্বার নিয়ে তার ওইখানে কুরিয়ার করে বইটা পাঠাই দিব। আর কোনো প্রশ্ন আছে কিনা ভাই? আমাদের সবাইকে দেন, ইনশাল্লাহ পরবর্তীতে সবাইকে দিব, ঠিক আছে? পরবর্তীতে প্যারা নাই, আস্তে আস্তে বিভিন্ন ক্যাম্পেইনে সবাইকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে প্রত্যয় 2.0 তে, ঠিক আছে? সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।